ভালোবাসা কখনো সুন্দরও হয়, আবার কখনো বিপজ্জনকও হয়। কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো কখনো প্রাণঘাতীও হতে পারে। এর আগেও এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আর বিয়ের পবিত্র সম্পর্কের কি হলো? তুমি প্রতিজ্ঞা করেছিলে। তখন আমার শুধু ১৯ বছর বয়স ছিল। আমি এখন আর সেই মানুষ নেই যে আমি ১০ বছর আগে ছিলাম। আই লাভ ইউ লরেন। আই লাভ ইউ টু। কিন্তু এখন আমরা আলাদা হয়ে গিয়েছি। লন্ডন বেবি। মেয়েগুলো কোথায়? আমাদের শুধু একজন ম্যারেজ কাউন্সিলরের সঙ্গে দেখা করতে হবে, জাস্ট এইটুকুই। কিছুটা থেরাপি। কি ম্যারেজ কাউন্সিলর? কি বাজে কথা বলছো তুমি। যখন তোমার সঙ্গে দেখা হয়েছিল তুমি অন্যরকম ছিলে। মানেটা কি? ভীষণ ম্যানলি ছিলে, যাকে সুপুরুষ বলে। তোমাকে আমার সহ্য হচ্ছে না। তুমি জিজ্ঞাসা করলে আমি তাই বললাম। তুমি নিজের আইব্রোজ করো, মেনিকিওর করো, পেডিকিওর করো, দিনে ৩ বার করে নিজের রূপ চর্চা করছো। আমি সত্যিকারের পুরুষ পছন্দ করি। তুমি আমাকে একটা পুরুষ মানুষ দেখাও যে 10 বছরে পাল্টায়নি, আর আমি তোমাকে এমন মানুষ দেখাবো যে নিজের 10 বছর নষ্ট করেছে। হ্যালো বিউটিফুল, তুমি কি আমার সঙ্গে একটু ড্রিঙ্ক করতে চাও? বাজে কথা বন্ধ করো। এই শোনো, আমাকে ওর সঙ্গে একটু কথা বলতে দাও। আরে আমি তো শুধু ওকে একটা ড্রিঙ্ক অফার করেছিলাম, আমি জানতাম না যে তুমি ওর সঙ্গে আছো। আচ্ছা, কোনো ব্যাপার না। চলো জ্যাকি, আমাদের এখান থেকে বেরোনো উচিত। আমরা অন্য কোনো ক্লাবে যাই। কি সুন্দরী, তোমারও কি খারাপ লেগেছে নাকি? না, তোমার কি মনে হয় তোমার মতন একটা বাচ্চা ছেলে এসে আমাকে ইমপ্রেস করে নিতে পারবে? এটা তোমার ভুল ধারণা। ও তাই নাকি? একদম ঠিক শুনেছো। এরকম বলা উচিত নয়, ঠিক আছে? এতে তো হাসির কি হলো? জানো তো, সব ছেলেরাই বোধহয় এইভাবেই ভাবে। যতই ছোট হোক না কেন ওরা নিজেদেরকে অনেক বেশি সুপুরুষ মনে করে। তার মানে সেই দিকে যদি হিসাব করি, একজন সুপুরুষ হতে গেলে তোমাকে এখনো আরো কয়েক বছর অপেক্ষা করতে হবে, তাই তো? আমি কি হিসাবে কোনো ভুল করলাম? তুমি এখনো একটা বাচ্চা ছেলে। তুমি একটা বাচ্চা ছেলে হয়ে পুরুষ হওয়ার চেষ্টা করছো। না, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বোধহয়। এখানে কি হচ্ছে? কাকে ডাকবি? ডাক। জানোয়ার! অসভ্য কোথাকার! জীবন হলো ছোট ছোট মুহূর্তের কালেকশন। সেই মোমেন্ট যেটা আমাদের জীবনকে এক মুহূর্তে পাল্টে ফেলতে পারে। এটাও একটা মোমেন্ট ছিল যেটা পৃথিবীতে অনেক জীবনকে বদলে ফেলতে পারে। একজন অফিস অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, আর ওনার বউ লরেন, যিনি খুব তাড়াতাড়ি প্রাক্তন হতে চলেছেন, লন্ডনের এক রেপুটেড এজেন্সির অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। এমনটা ভাবা যায়নি যে এই কাপলটা ভায়োলেন্ট হবে, যার ব্যাপারে কোনো আন্দাজই করা যায়নি যে ওরা এক মুহূর্তে স্যাভেজ মনস্টারে পরিণত হবে। এটা এখনো রহস্যই থেকে গেল। এটা লোকের গর্ব ছিল, নাকি ওর পুরুষত্বের ওপর ওঠা ছোট্ট একটা প্রশ্ন, না তো নিজের বউকে হারিয়ে ফেলার সম্ভাবনা, নাকি এটা লরেনের মেয়ে হওয়ার ক্রোধ ছিল। এখনো ১৯ বছরের একটা ছোট্ট মেয়ে নয়,
যে পৃথিবী থেকে বাঁচার জন্য নিজের বাবার কাছে ছুটে যায়, এখনো শক্তিশালী, পাওয়ারফুল এক শিক্ষিত মহিলা। পৃথিবী বা অন্য কোনো জিনিসকে সে ভয় পায় না। ফরেন্সিক টিমকে তাড়াতাড়ি এখানে পাঠানো হোক, এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। বেচারা ছোট জ্যাকির মৃত্যু হলো, আর একজন বড় মানুষ নিজের পুনর্জন্মে বদলা নেওয়ার চেষ্টা করবে। বড়সড় মানুষ, এই শব্দটা মনে হয় আজকাল ব্যবহৃত একটি শব্দ। সেই জন্যই আমি এটা ব্যবহার ঠিকমতো করি না। ঠিক তখনই যখন মাইকেল হিরোকে ডেসক্রাইব করেছে, মাইকেল একজন বড়সড় মানুষ ছিলেন। তিনি খুব অনেস্ট, সিনসিয়ার একজন ব্যক্তি। কোনো মানুষ ওর সাথে কিভাবে কথা বলে সেটা দেখেই ও তার সাথে কথা বলতে থাকে। ওর পরিবার খুব বড়লোক ছিল, যে একজন অনাথ বাচ্চাকে লালন পালন করেছে আর এমনভাবে মানুষ করেছে যেন মনে হচ্ছে ওর নিজেরই সন্তান। মাইকেল নিজের জীবনের ভালোবাসা হারিয়েছে, নিজের 40 বছরের বউ ম্যারিয়ান রবিনসন একটা আচমকা হার্ট অ্যাটাকের কারণে। প্রত্যেক দিন বৃষ্টি হোক বা রোদ্দুর, আমি আর মাইকেল তার কবরে শ্রদ্ধাঞ্জলি দিতে যাই। মাইকেল হিরো খুব গরিব ছিলেন। ওনার মা বাবা ছিলেন খুবই কর্মঠ। উনি রাস্তাতেই জীবনযাপন করতেন, কিন্তু ওনার মন খুব সাহসী ছিল। আর সেই জন্যই একটা নিম্ন পরিবারের মানুষ হয়ে উনি লায়ন্ড লিপিয়ার্ডসের সিইও হলেন। সেটা ছিল দেশের সেরা কর্পোরেশনের মধ্যে একটা। বাবা, পরিশ্রম করো আর একদিন এই সব কিছু তোমার হবে। হ্যাঁ, আরে কোনো ব্যাপার না, সব ঠিক আছে বাবা। তো আমাদের মাইকেল হিরো ক্ষুধার্ত বাবা? নেকড়ের মতো কাজ করত, আমি মজা করছিলাম। আর উনি চেষ্টা করলেন একটা ধর্মশালা বানাতে, যাতে ওনার ছেলে প্যারিস সঠিক পথে অগ্রসর হতে পারে। কিন্তু প্যারিস মাইকেলকে নিরাশ করল। এটা তো আমার ওষুধ বাবা, এটা আমার ওষুধ। প্যারিস তার বাবা! বাবার একটাও কথা বাবা! শুনল না। শোনো, উনি যেটা মনে আরে, করেন শোনো, বাবা! সেটাই করেন। তাই মাইকেল কঠোর হয়ে নিজের ছেলের সাথে দূরত্ব বজায় রাখলেন, আর ওকে টাকা দেওয়াও বন্ধ করে দিলেন। কাম অন প্যারিস, আমাদের বেরোতে হবে। কোথায় যাচ্ছি আমরা? তোমার বাবা মনে করেন যে কাজ হচ্ছে না। আমাকে বের করে দিচ্ছ তুমি? তুমি আমাকে বের করে দিচ্ছ? আমি তোমাকে বের করে দিচ্ছি, শুনলে তুমি? বেরিয়ে যাও। আমাকে দিমাগ দেখাচ্ছ? ঠিক আছে, পরে দেখে নেবো তোমাকে। বোকা একটা। মাইকেলের আশা ছিল যদি প্যারিস কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় তখনও সঠিক পথটা বুঝতে পারবে। আফসোসের ব্যাপার এটাই যে মাইকেলের এই চেষ্টাটা পুরোপুরি বৃথা গেল। যখন প্যারিস আর ওর বন্ধুরা একটা প্ল্যান করল মাইকেলকে প্রাণে মেরে ফেলার। এই এই দাঁড়াও, আমাকে মেরো না। আমি কিছু করিনি। আমার কথা শোনো। এই যে দেখো, আমি প্যারিস, আমি প্যারিস। হ্যাঁ, কিছু। প্যারিসের একটা ছেলে ছিল জ্যাকি, যে এক স্ট্রিপার ইউনিকর্নের জন্ম নিয়েছিল, যাকে অফিস আওয়ার্সের পরে ক্যাথরিন গ্রেভি বলা হতো। কিন্তু জ্যাকি তার বাবার থেকে সম্পূর্ণ আলাদা, আর ও আস্তে আস্তে নিজের দাদুর মতো হয়ে যাচ্ছিল। খুব বুদ্ধিমান ছিল।
বাবাও তোমার মতো হলে খুব ভালো হতো দাদু। তোমার এরকমটা বলা উচিত নয় জ্যাকি। তোমার বাবা তোমাকে ভীষণ ভালোবাসে, একটু অন্যভাবে, তার নিজের মতো করে। তাই বলছি, তোমার চিন্তার কোনো কারণ নেই। আমি সব সময় তোমার খেয়াল রাখবো। আর মনে হয় এটাই মাইকেল চাইতেন, তাই যে আশাটা উনি প্যারিসের থেকে করতেন এবার জ্যাকের থেকে করতে শুরু করলেন। এসো শোনো বাবা আমার। উনি ওকে গাড়ি, ঘড়ি আর বিদেশ যাত্রা করাতেন। আর ওই যাত্রার মধ্যে একটা ছিল লন্ডনের সেই অভিশপ্ত রাত। আমি এর প্রতিশোধ নিতে চাই ড্যানি। জ্যাকি রাতটা তাতেই শান্তি পাবে। আমি এতটাও দয়ালু নই যে আমার নাতিকে যারা খুন করেছে তাদেরকে ছেড়ে দেব। এক সপ্তাহ হয়ে গেল মেজর সব অ্যারেঞ্জমেন্ট করছেন। যারা ড্যানিকে খুন করেছে সেই খুনিদের জন্য আমি $1 মিলিয়ন উপহার দেব ঘোষণা করেছি। যা বলছি শোনো ড্যানি, কাল তুমি আর মেজর ডন সালভাটোরি পিয়াজ্জার ফ্যামিলির সঙ্গে দেখা করবে। 1980 সালে ওনার সঙ্গে আমার একবার দেখা হয়েছিল। উনি খুবই সম্মানীয় এবং যথেষ্ট প্রতিপত্তি, কিন্তু অসৎ উপায়ে রোজগার করেন না। ওই জগৎটাকে মেজর তোমার থেকে অনেক ভালো চেনে, তাই আমার মনে হয় ওনার সামনে তোমার কোনো রকম কথা না বলাই ভালো। উনি যা বলবেন চুপ করে শুনবে, ওনার সাথে ছায়ার মতো লেগে থাকবে। আমার কথাগুলো বুঝতে পেরেছ তো? তুমি যেমন বলবে বাবা। ধন্যবাদ ড্যানি। হ্যালো, আমি বসকে এক্ষুনি জানাচ্ছি। ওকে আজ সকালে সেলফ ডিফেন্সের নাম করে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু ওরা আমার নাতিকে মেরে ফেললো। যখন একজন বড়সড় মানুষের আঘাত লাগে তখন গরিব মানুষদের সেটা ভোগ করতে হয়। চিয়ার্স বেব। চিয়ার্স। তোমাকে আমি ভালোবাসি লরেন। সত্যি? হ্যাঁ। আমিও তোমাকে খুব ভালোবাসি, দুষ্টু কোথাকার। কি হয়েছে তোমার? আরে ওই ছেলেটা, আমরা ওকে মেরে ফেলেছি বেব। হ্যাঁ, আমি ওর কথাটাই ভাবছিলাম। কিন্তু দেখো, যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। এখন আফসোস করে তো কোনো লাভ নেই, তাই না? তুমিই বলো। দেখো, তুমি এই ব্যাপারটা নিয়ে যত বেশি আফসোস করবে ততই নিজের উপরে ঘৃণা করতে শুরু করে দেবে। ইস, যদি আমি এটা করতাম, যদি আমি ওটা করতাম, এইভাবে বলে কোনো লাভ হবে না। তুমি টাইম মেশিন ইনভেন্ট করে তার ফিউচারে যেতে পারবে না, তাই না? ওই ফিল্মটা আমার ভীষণ পছন্দ। দেখো, অতীতকে আঁকড়ে ধরে রেখে কোনো লাভ হবে না। আফসোস করো না, তুমি একটা শিক্ষা পেয়েছো। বেব, হুম। তুমি এখনো ডিভোর্স চাও? না, কি বোকা তুমি। এখানে এসো। কোল্ডম্যান রোজ, মাইকেলের হেড অফ সিকিউরিটি, যাকে মেজর নামে সবাই চেনেন।
একজন আর্মি মেজর যে বর্ডারে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন, আর সেবা করতে করতে সে নেশায় চূর্ণ হয়ে যেতেন। এবার তোমার আর কোনো সমস্যা হবে না, কিন্তু তার মানে এটা নয় যে আমরা বাকি গার্ডদের সঙ্গে রাখবো না। এই কথাটা সবসময় মাথায় রেখো। মাইকেল ওর সাহস দেখে নিজের সঙ্গে নিযুক্ত করে নিলেন। পিয়ার্সা দেশের সবথেকে ভায়োলেন্ট কিন্তু প্রফিটেবল ক্রাইম ফ্যামিলির মধ্যে একজন ছিলেন, আর ওর বস ছিলেন ডন স্যালভাটোরে পিয়ার্সা। খুবই স্ট্রেট আর বুদ্ধিমান, আর বিজনেসের ব্যাপারে ও কারোর কথা শুনতো না। গুড ইভিনিং মেজর। আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। গুড ইভিনিং। প্লিজ আপনি বসুন। থ্যাংক ইউ স্যার। আমি কি আপনাদের দুজনের জন্য কিছু আনাবো? নো থ্যাংক ইউ। আরে একটু ওয়াইন নিন। আমি টি টোটলার আসলে, সো আই এম সরি। তাতে কিছু এসে যায় না। এই টি টোটালটা আবার কি? এর মানে হচ্ছে আমি ড্রিঙ্ক করি না, মানে রেকলেস। ও এই ব্যাপার, বেপরোয়া। এটা একটা দারুণ শব্দ, আর দুর্ভাগ্যবশত আমি শব্দটা জানি। এক বেপরোয়া জোয়ান নিজের বয়সকালে খুবই পস্তায়। আর কখনো কখনো আমি আমার বেকার ফেলে আসা দিনগুলো নিয়ে আফসোস করি। আমি চাই মাইকেলকে সব দিক থেকে মাফ করে দেওয়া হোক। ও একজন ভালো মানুষ, আর এরকম দুর্ভাগ্যজনক ঘটনা ওর সঙ্গে না হওয়াই ভালো। না, একেবারেই না। দেখো মেজর, ট্র্যাজেডি সেই মানুষের সঙ্গেই হয় যে নিজে আগে থেকেই হেরে বসে আছে। ট্র্যাজেডি নিজেই নিজেকে শেষ করে দেয়। এর মানে হলো নিজেই নিজেকে ভালোবাসার একটা মিথ্যে উপায়। ট্র্যাজেডি একটি পাওয়ারফুল মানুষকে শেষ করতে পারে, আবার অহংকারীও বানাতে পারে। কিন্তু যে মহান, আমাদের মধ্যে যিনি সত্যি মহান, তিনি ট্র্যাজেডিকে এমনভাবে ফেস করেন যেন কিছুই হয়নি। ট্র্যাজেডি মহানকে আরো মহান বানায় আর মজবুত। আমার নজরে মাইকেল মহান আর মজবুত। ইটালিয়ান ওয়াইন, দারুণ খেতে। আমি আমার বিশেষ লোককে পাঠাবো। ডনকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানিও। ওর আত্মা যেন তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি শান্তি পায়। থ্যাংক ইউ স্যার। এই শুনছ? দারুণ।
স্যালভাটোরি পিয়ার্সার ডান হাত পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর অস্ত্রের মধ্যে একটা ছিল। এমন একজন মানুষ যে বিজনেস করতে খুব মজা পেতেন, আর এমন একজন মানুষ যে রিপার নামে পরিচিত ছিলেন। মাইকেলকে সম্মান দেওয়ার জন্য আর অভিনন্দন জানানোর জন্য ডন পিয়ার্সা রিচার্ডকে হত্যা করার কন্ট্রাক্ট দিল, কারণ উনি ছোট জ্যাকিকে ঠিকভাবে রক্ষা করতে ব্যর্থ হয়েছিলেন। প্লিজ প্লিজ আমাকে মেরো না। রিচার্ড, এরকম বাচ্চাদের মতো করো না তুমি, প্লিজ। তো তুমি আমাকে ভালোবাসো, এখনো ভালোবাসো আমায়? কি যায় আসে? আচ্ছা, এতে ক্যালোরি কতটা আছে তুমি বলতে পারবে? কুকুর আর বিড়ালকেও তো ভালোবাসা যায়, কিন্তু ওরা তোমাকে ততক্ষণ ভালোবাসবে না যতক্ষণ না তুমি তাদেরকে সসেজ দিচ্ছ। না হলে এটাকে বিস্ট্রিয়ালিটি বলা হবে। বিস্ট রিয়ালিটি? হ্যাঁ, যেরকম অ্যানিমাল ফার্মে। আচ্ছা, এইসব নিয়ে কথা বলাটা কি খুব দরকার এখন তোমার? সিম্বলিক এগুলো। তাছাড়া ওই রাশিয়ানরা এমনিতেই খুবই নোংরা। আমার কাজিন রাশিয়ান? না, রিপারের সেই ঘটনা পিয়ার্সার কাছে খুবই দুঃখজনক ছিল। ও মাইকেলের সাথে একটা ডিল করলো আর ওটা পালন করতে উদ্ধত হলো। $10,00,000। ডন কন্ট্রাক্টটা সবার সামনে রাখল, ঠিক আছে, আসছি। আর এই গোপন খবরটা সব জায়গায় ঘুরে বেড়াতে লাগলো। আর লন্ডনের সবথেকে বড় খুনি, গ্যাংস্টার আর আউটলক্সকে অ্যাট্রাক্ট করলো। ডন সালভাটোরি? না, পুরনো বন্ধুদের জন্য কোনো সময়ই ভুল হয় না। তোমার কি সাহায্য করতে পারি? পল আলী রহমান একজন পুরনো ড্রাগ ডিলার ছিলেন, যাকে ইসলাম কবুল করার প্রেরণা র্যাডিক্যাল ফান্ডামেন্টালিস্ট আবু আলীর সাথে দেখা করলেন। সে লন্ডন ছেড়ে দিল আর সিরিয়া গিয়ে আইএসআই এর সাথে লড়াইয়ের সাথে যুক্ত হলো। ক্ষমা করো, বলতে থাকো, আমি শুনছি। আইএসআইএস যখন ভেঙে গেল, তখন পল বিভ্রান্ত হয়ে ভেঙে পড়ল যে এলিগালি বর্ডার ক্রস করত পৃথিবীতে অস্ত্রের সাথে, আর সেটাও মৃত্যুকে ভয় না পেয়ে। সে লুকিয়ে লুকিয়ে নিজের কাজ করতে লাগলো। হ্যাঁ,
আমি অবশ্যই আছি, কেন নয়? লন্ডন আমার খুবই প্রিয়। ডন পিয়ার্জা তার পদ্ধতি দিয়ে সবকিছু হাসিল করার চেষ্টা করত। সেই জন্যই ও লোকাল গুন্ডাদের ব্যবহার করত, যাকে ও আগে থেকে কখনোই চিনত না। যেরকম একজন ছিলেন স্যামসন স্লেট। প্লিজ আমায় গুলি করো না। এটাই আসল, এটাই জীবন। হ্যালো, তো আমি কি করতে পারি? এই, Wow, তুমি আর কিছু দারুণ নেবে লাগছে নাকি? কিন্তু। প্রোগ্রামটা এনজয় আসলে মনটা ভালো হয়ে যায় এখানে। থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ। একটু শুনবেন? ওই দিকটা যাওয়া যাক। এটা একটু রিপিট করে আমি দিন, আরেকটা please. ড্রিঙ্ক। ফ্লোরেন্স, ফ্রান্সিসকা আর ফ্যাবিনা ফেরিজি ডিসিস ফ্যাটজন ফেরিজির মেয়ে, যে নিজের শক্তিশালী বাবাকে সবসময় ভয়ের মধ্যে রেখেছিল। সুন্দর, আকর্ষণীয় আর ভয়ঙ্কর। ফ্রান্সিসকা বলছি, আপনাকে কি সাহায্য করতে পারি? ওটা কি তোমার গাড়ি? হ্যাঁ কিন্তু তোমার তো অন্য গাড়ি ছিল। হ্যাঁ, ফেরারিও আছে। কি এসে যায়, আমরা তো শুধু মজা করব। হ্যাঁ। তুমি এখন এখান থেকে চলে যাও। কি বাজে লোক তুমি। হ্যালো, ফ্রেঞ্চ ফায়ার স্টার্টার ফ্র্যাঙ্কলিন একজন এক্সপ্লোসিভ এক্সপার্ট ছিলেন, যাকে ফায়ার স্টার্টার বলে ডাকা হতো, যে নিজের শক্তি, ভালোবাসার সমৃদ্ধকে টাকা আর মৃত্যুর কাছে বেচে দিয়েছিলেন। ডন পিয়ার্জার এটা নিশ্চিত করার ছিল যাতে ওনার কোনো রকম ভাবে কোনো বদনাম না হয়, আর ওর ওপর লক্ষ্য রাখত জন স্যালেস, একজন পুরনো ব্রিটিশ রয়্যাল ম্যারিন স্নাইপার্স, যে ইরাকে 4 বার দেশের সেবা করেছিল আর 3 বার সিরিয়াতে। ও ফৌজ ছেড়ে দিল আর ডন পিয়ার্জার মতো লোকের সাথে কাজ করতে লাগলো। আর এরকম অনেক ক্রিমিনাল অর্গানাইজেশন পুরো পৃথিবীতে ছিল। যদি হাওয়ার গতিবেগ সঠিক থাকে, আরো ভালো দাম পায়, তখন জন স্যালেস যে কোনো উপায়ে তাকে মারতেও পিছু পা হন না।
ডন বিয়ারজা, আপনার জন্য কি করতে পারি আমি? ভ্যালেরি আর জাস্টিনের গল্প একটা প্রফেশনালের মতো শুরু হলো যখন ভ্যালেরি একটা অস্ত্রের সার্ভে শুরু করলো নিজের এক্স হাজবেন্ড রড অ্যান্ড রেস্কির থেকে বদলা নেওয়ার জন্য। দেখো, আমি চাই না আমাকে তুমি মিসোজিনিস্ট বলো, কিন্তু অ্যাবিউজের কোনো কারণ আছে কি? কারণ তুমি কি ওকে চিট করেছো বেস্ট ফ্রেন্ডের জন্য? এটা একটা কারণ হতে পারে। আমি চিট করিনি, বুঝে গেছো? তোমার প্রতি ওর ভায়োলেন্সের পরেও আমি কি বা করতে পারি? তো তুমি শিওর যে তুমি ওর থেকে আলাদা হতে চাও? একদম, সেই জন্যই তোমাকে এখানে ডেকেছি। টাকা পয়সা আছে তোমার কাছে? 60,000 সেটা তো অনেক কম। আরও দিতে পারি। প্লিজ টাইম ওয়েস্ট করো না আমার। তুমি কি বিবাহিত? কি? না। আচ্ছা বলো, তোমার বোন আছে? মা আছে? কেমন লাগতো যদি আমি তোমার মা হতাম? কোনো কারণ ছাড়াই, যেহেতু ওর রেসের মাঠে প্রত্যেক দিন হারে, সেই জন্য আমাকে প্রতিদিন মারে। ও সেই জন্য আমাকে মারে কারণ আমি ওকে জিজ্ঞেস করি ও ভালো আছে কিনা। তাছাড়াও আমার হাতে সিগারেট নেভায় কারণ আমার হেয়ার স্টাইল ওর পছন্দ নয়। না না, তোমার হেয়ার স্টাইল ভালো। আমাকে হেল্প করবে কিনা? না হলে আমি নিজেরটা নিজেই বুঝে নেব। আমাকে শুধু বলে দিও কিভাবে করতে হয়। ওয়েলে, এসব কি মজা করছো? আর তুমি এখানে কি করছো? এটাই সঠিক সময়। এসব তুমি কি করে ভাবতে পারো? হ্যাঁ, তুমি আমাকে মারতে চলেছো? একটু রিল্যাক্সের পর ভ্যালেরি তার পুরো মনোযোগ কাজের দিকে রাখলো, আর তার পরিণাম একটা ভয়ঙ্কর হত্যার জন্ম। জাস্টিন, হ্যাঁ মেরি জান। আমি মোটা হয়ে গেলে তাও আমাকে ভালোবাসবে? নিশ্চয়ই, তোমাকে আমি তখন আরো বেশি ভালোবাসবো। এক মিনিট, যদি আমি মোটা হতাম তাহলে তখনও কি তুমি ভালোবাসতে? জাস্টিন, তুমি এমন কিচ্ছু করতে পারবে না যাতে আমি আর তোমায় ভালো না বাসি। উঁচুতে বসে থাকা গ্যাংস্টার, রাজনীতির বড় লোক আর শক্তিশালী লোক তার টার্গেট হয়ে গেল। ওর পরিচিতির সাথে ওর ফিজও বাড়তে লাগলো। ভ্যালেরি আর জাস্টিন ভিলেন হয়ে গেল, হাই সোসাইটির ফেভারিট হিটম্যান। দুঃখ কখনো কখনো সবকিছু কেড়ে নেয়। দুঃখ সেই মানুষটার সাথেই থাকে যে সব পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। কিছু মানুষ, যে খুব শক্তিশালী বা ভয়ঙ্কর হোক না কেন, দুঃখ থেকে কখনোই বেরোতে পারে না। তখন তার শক্তি কমে যেতে থাকে। যখন জাস্টিন ভিলেন তার বউ ভ্যালেরিকে ক্যান্সারে মারা যেতে দেখেছেন, তখন সে দুঃখের কাছে হেরে গেল।
কি? কত বছর ওরা একসঙ্গে ছিল? ভালোবাসে? কি জিজ্ঞাসা করছি আমি? 10 বছর একসঙ্গে আছে, তার মানে তো ভালোবাসি। সো ইন শর্ট, ও এইগুলো নিজের বউয়ের জন্য করলো। আর তুমি চাও যে আমি এখন ওকে আর ওর স্ত্রীকে মেরে ফেলি, যাতে একটা বাজে বুড়ো লোক আরো কিছুদিন এই মাটিতে থাকতে পারে, যেটাকে আমরা পৃথিবী বলি। হ্যাঁ, আমি লন্ডনে আসছি, কিন্তু আমি ভুল করেও যদি জানতে পারি যে কেউ লুক আর লরেনকে বিন্দুমাত্র আঘাত করেছে, তাকে আমি দেখে নেব। হ্যালো জাস্টিন, তুমি কি এখনো ওখানেই আছো নাকি? আরে আমাকে ভ্যালেরির সঙ্গে কথা বলিয়ে দাও যদি তুমি ঠিক না থাকো। তা কতজনকে তুমি অ্যারেস্ট করেছো? খুব বেশি না। আগে তোমার এই টুপিটা নামাও। সরি স্যার। এবার তোমরা দুজন শোনো। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ আমরা রিভিউ করেছি। আমাদের মনে হচ্ছে তোমরা দুজন ঠিক কথাই বলছিলে। অবভিয়াসলি। না, এখনই তোমাদের অ্যারেস্ট করা হচ্ছে না, তবে তোমাদের আমি সাবধান করে দিচ্ছি যে আমাদের এরকমটাই মনে হচ্ছে যে অপরাধী অবশ্যই কোনো একজন প্রফেশনাল। একজন প্রফেশনাল? একজন খুনি। আমার মনে হয় ও বদলা নিতে চাইছে, কারণ তুমি ওদের ছেলেকে মেরেছো। থ্যাংক ইউ অফিসার। এইসব কথা বলার সময় কি এটা? না, আই এম সরি স্যার। তাহলে তুমি আমাদেরকে প্রোটেক্ট করবে, তাই না? প্রোটেকশনের ব্যাপারে এখনই তোমাকে আমি কোনো কথা দিতে পারছি না, কিন্তু তোমার যদি আমাদের থেকে কোনো সাহায্য লাগে, নিঃসংকোচে তখন 999 ডায়াল করো। আমরা একটা ইমার্জেন্সি রেসপন্স টিম তোমাদের সাহায্যের জন্য তখন পাঠিয়ে দেবো। খুব বেশি কথা বলছো তুমি। কি? এদের সাহায্যের কোনো দরকার নেই, আমার ভাই আছে তো। না না, হ্যাঁ? তোমার ভাইয়ের কাছে নয়। তাহলে আমরা যেতে পারি? হ্যাঁ, কিন্তু আমরা কন্ট্যাক্ট করব ঠিক আছে, খুব তাড়াতাড়ি। কাম অন, চলো। অসংখ্য ধন্যবাদ। তুমি আরো যদি তেল দিতে চাও তো দিতে পারো। ওর সাথে থেকে দেখতে পারো। শহর ছেড়ে কোথাও যেও না। না। এসো। লরেনের ভাই টনি ব্রিটিশ হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন ছিলেন, যে নিজের গ্লাভসের বদলে বন্দুক ধরলেন, যে ড্রাগসের নেশায় আস্তে আস্তে চূর্ণ হয়ে গেলেন। পরিস্থিতি সব পাল্টে গেল আর জীবনটাও চলে গেল। টনি কোথায় লাভ হয় সেটা ভালো করে জানতেন, যেরকমই সব বড়লোক মানুষদের একসাথে একত্রিত করতেন। টনি একটা লোকাল ক্লাব কিনলেন আর নিজের বউয়ের সাথে শিফট হয়ে গেলেন। টনি, আমি তোমার সঙ্গে কথা বলছি। 10 মিনিট ধরে আমার ড্রিঙ্কের জন্য অপেক্ষা করছি। আগে আমার ড্রিঙ্ক দিয়ে তারপর তুমি ওকে কিস করো, ঠিক আছে? অসভ্য বদমাইশ কোথাকার। বেশি কথা বলছি। সেই সময় ল্যান্ডলর্ডের সম্মান চলে গেল। এরপরে কে আছে? তখন উনি পাব চালানোর জন্য একটা ম্যানেজার হায়ার করলেন আর লন্ডনের বুমিং প্রপার্টি ট্রেডের ইনভেস্ট করলেন। টনি লরেন্সের সাথে ঘনিষ্ঠ ছিলেন, কারণ ওর বাবা জিমি নিজের মেয়ের থেকে ভয় পেয়ে পরিবার ছেড়ে স্পেনে চলে গিয়েছিলেন। তার বউয়ের নাম ছিল আর্মি। তখন লরেন খুব ছোটই ছিল।
এই তো এসে গেছে কেমন দেখা আছো? হয়ে খুশি হলাম তোমাকে খুব কেমন মিস আছো? করছিলাম। অনেকদিন বাদে দেখা আমিও হলো। তোমাকে খুব মিস করেছি হাই এদিকে এসো বন্ধু হ্যাঁ, খুব ভালো অনেকদিন লাগে। পর কেমন আছো? দেখা হয়ে ভালো লাগছে কেমন আছো বন্ধু আমি ভালো আছি টনি। আমার তা মনে হচ্ছে না আমার মনে হচ্ছে তোমার একটা ড্রিঙ্ক ঠিক আছে, অবশ্যই। চলো ভেতরে এসো তুমি বলো তোমার সঙ্গে যে ছেলেটা বদমাইশি করেছে সে কে টিপসের জন্য ধন্যবাদ। একটা ট্র্যাকিং ডিভাইস লাভ ডে ভেহিকেলে ইনস্টল করা ছিল। ডন পিয়ার্জা আর ফিউচারে হওয়া খুনি সবসময় এক ধাপ এগিয়ে থাকতেন।
আর নিজের সুটকেসটা প্যাক করো, এখান থেকে পালাই। পালানোর সময় হয়ে গেছে। কি? আল্লাহু আকবার। আপাতত পালিয়ে বাঁচতে পারো, কিন্তু আমি ঠিক খুঁজে বের করব। কোথাও লুকাতে পারবে না তোমরা। ছুঃ! ভাবতেই পারছি না ওরা আমার ভাইকে মেরে ফেললো। জানি না টনি ওর সঙ্গে কি করেছে। ও আমাদের বাঁচানোর চেষ্টা করছিল। ওরা আমাদের পেছনে পড়েছিল, আমরা আরে নই। বাজে কথা বলো না। তোমার কি মনে হয় ওই পাগলি Oh my পে God. আমাদেরকে খুঁজছে? অবভিয়াসলি। আর ওই ইসলামিস্ট? দেখো আমাদের বাড়ি ফিরতে হবে আর সাপ্লাই করতে হবে। তোমার ভাইয়ের পাবে আমরা বেঁচে গেছি, কিন্তু ওরা খুঁজতে খুঁজতে বাড়িতে চলে আসবে। আমাদের তাড়াতাড়ি করতে হবে। এখনই বাড়ি ফিরতে হবে, আমাদেরকে ব্যাগ গোছাতে হবে, কার্ডস নিতে হবে আর বাড়ি ছেড়ে চলে যেতে হবে, হয়তো বরাবরের জন্য। তুমি শিওর তো? হ্যাঁ, আই এম শিওর। কি মনে হয় জায়গাটা সেফ? আমি কি করে জানবো? তুমিই তো এখানে আসতে চেয়েছিলে, তোমার জন্য এখানে এসে ফেসেছি। আমার ভাই মারা গেছে, তুমি তো জানো। তুমি বেকার আমার উপরে দোষারোপ করছো। সরি লরেন। সরি তোমার বলা উচিত। অদ্ভুত। বলো আমি কি করব? তুমি তো একজন পুরুষ, আমাকে রক্ষা করো, এটাই তোমার কর্তব্য। যদি গতবারের মতো এদের কাছে বন্দুক থাকে তাহলে? তাহলে কিচেনে যাও, গিয়ে ছুরি নিয়ে এসো। একটা কথা বলবো? তুমি বারবার বলো না যে আমার পুরুষ মানুষ হওয়া উচিত, হ্যাঁ। কিন্তু তোমার মধ্যে তো কোনো নারীর গুণ নেই। কি? না তো খাবার বানাতে পারো, না ঝাড় দিতে, আর ক্লাবে জল ছাড়াই ডকডক করে খেয়ে নাও। তোমার কাছে ওয়াইনের গ্লাস আছে? আমি একদম ঠিকই বলছি। তোমার কি মনে হয় আমি বাড়ি গিয়ে ওয়াইনের গ্লাসে বিয়ার খাই? কি করার চেষ্টা করছো তুমি? আমি শুধু বলছি, চাও তো যাতে আরো পুরুষের মতো ব্যবহার করি, তাহলে একজন মহিলার মতো ব্যবহার করো। নাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, বুঝতে পারলে? তুমি আমাকে ডিভোর্স দিতে চাও? তাহলে দাও না, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। অন্য কেউ আছে নাকি? তোমার লাইফে অন্য কোনো মেয়ে আছে যে খুব ভালো করে মেয়েদের মতো ড্রিঙ্ক করে? ভীষণই ভয়ঙ্কর, তাই না? কাউকে ছুরি দিয়ে আঘাত করা। কি বাজে কথা বলছো তুমি। আমার মনে হয় না আমি করতে পারবো। আমি মারতে পারবো না কাউকে। কাউকে মারতে হবে না তোমায়, যারা আমাদের মারতে চাইছে তুমি শুধু তাদের মারবে। তবুও কোন মানুষের শরীরের ভিতরে ছুরি ঢোকানো মানে তার অর্গানগুলোকে এক এক করে ড্যামেজ করা। আরে আরে ভিতরে নাড়ি বুড়িয়ে বাইরে চলে আসবে। তুমি তো জানো যে আমি রক্ত দেখলে ভয় পাই। হ্যাঁ, এটা বেশ কাজের জিনিস। ঠিক
আছে, তুমি কাউকে ছুরি মারতে পারবে না কারণ তোমার খুব খারাপ লাগবে, কিন্তু সেই মানুষটাকে এটা দিয়ে যখন তুমি মারবে কোনো প্রবলেম হবে না। এটা কি ধরনের কথা? হ্যাঁ, হ্যাঁ, সেটা তো বটেই। এবার বলো সে কে? কি? সেই মেয়েটার নাম কি যার সঙ্গে তোমার প্রেম লীলা চলছে? এক্ষুনি বলো। এই ব্যাপারে পরে কথা বলা যাক, ঠিক আছে? মনে আছে তো? তার মানে সত্যি কেউ আছে? এই, আমার কথা ভালো করে শোনো, আমাকে যদি একটু ঠকানোর চেষ্টা করেছো, তোমার যে কি অবস্থা করবো তুমি ভাবতেও পারবে না। আর এইভাবে কেন কথা বলছো তুমি? আমার কাছে তো একটাই আছে, আর এটা দিয়ে ব্রেড কাটা হয়। এটা আবার কি জিনিস? তুমি আগে যাচ্ছ না কেন? আরে তাড়াতাড়ি চলো না, চলো। দেখো, এখানে ভয় পাওয়ার কোনো দরকার নেই। র্যাম্বো, আপনার ছেলে প্যারিস আপনার সঙ্গে খুব দরকারি কথা বলতে চায়। ও 1 ঘন্টা আগে থেকে আপনার দরজার কাছেই আছে এবং আপনার জন্য অপেক্ষা করছে, কিন্তু আপনার কথা মতো ওকে আমি ফেরত পাঠিয়ে দিয়েছি। থ্যাংক ইউ মেজর। কিন্তু মাইকেল, ও আপনার ছেলে। এই নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। তোমাকে আমি আগেও বলেছি যে ড্যানি আমার একমাত্র সন্তান। ও বাউন্টির ব্যাপারে জানে। ও নিজের ছেলের মৃত্যুর বদলা নিতে চায় আর $1 মিলিয়ন জিততে চায়। ও বেকার এবং ও আপনাকে ইমপ্রেস করতে চায়। ও লন্ডন চলে যাচ্ছে। আরে ও তো একটা ইঁদুরও নিজে হাতে মারতে পারবে না। যাও, আমায় একা থাকতে দাও। ওকে স্যার। তাড়াতাড়ি, আরে লুকাও। কোথায়? বেডের নিচে, সেটাও কি আমাকে বলে দিতে হবে নাকি? এটা ভেতরে নাও।
দেখো তো কে এসেছে। জানতাম তুমি ভেতরেই আছো। আমি তো তোমাকে কোনো না কোনো ভাবে ঠিক খুঁজে নেব। বাপরে, এবার কি করবো আমরা? কথা কম বলো, রেঞ্জটা দাও। আমার মনে হচ্ছে কার্পেটে আগুন লেগেছে। চুপ করো। লুক, আমি তোমাকে আর তোমার স্ত্রীকে বাঁচাতে এসেছি। চুপচাপ ওই বেডের নিচে চলে যাও, আর যতক্ষণ আমি না বলছি ততক্ষণ Okay. বাইরে আসবে না। উপরে একজন আমেরিকান লোক রয়েছে, ও বললো যে আমাদের সাহায্য করবে। আর ও বলছে আমি সব শুনেছি, চুপ করো। হয়তো ওনারা এই হোটেলেই আছেন। আমি বলেছিলাম একটা কুকুর পুষি, ওই বিড়ালটা এখন কি করবে কে জানে। র্যাম্বোর ব্যাপারে একটাও বাজে কথা বলবে না। আমি ওই বিড়ালটাকে খুব ভালোবাসি। বাইরে তো সবাইকে মেরে ফেলা হচ্ছে, কি করবো এবার? দাঁড়াও 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 কি? দাঁড়াও। আমার ব্যাগটা রয়ে আরে গেছে। তুমি তো আরে তুমি কি করতে চাইছো বলো তো? চুপ করে দাঁড়াও। ওরা তোমাদের কার ট্র্যাক করেছে, তাই তোমরা ধরা পড়েছো। আচ্ছা তুমি কে বলো তো? আমাদের সাহায্য কেন করছো? ধরে নাও আমি ভালোবাসার রক্ষক।
এবার দয়া করে যাবে তোমরা, এখান থেকে বেরোতে হবে। চলো গাড়ি স্টার্ট করতে হবে, হ্যাঁ হ্যাঁ চলো। হ্যাঁ তাড়াতাড়ি চলো, এসো। যাও গাড়িতে বসো। না না না, আরে তাড়াতাড়ি ওদিকে। আরে আমাকে থ্যাংক ইউ বলবে না তোমরা? ও চিৎকার করছিল। আমি জানি না, ওর অ্যাকসেন্ট বুঝতে পারছি না। তাকে মাইকেল সেই দিনেরই অপেক্ষায় ছিল যখন প্যারিস তার ওপরে যাবে। কিন্তু দুঃখের বিষয় মাইকেলের জন্য আজই সেই দিন যখন প্যারিস মাইকেলের ওপরে গেল। এমন একটা দিন যখন মাইকেল ভালো মুডে ছিল না। মাইকেল হিরোর ভেতরে একটা শয়তান বদলা নেওয়ার জন্ম নিচ্ছিল। কিন্তু আজই প্যারিসকেই আসতে হলো। এসব কবে শেষ হবে? ঘুমানোর চেষ্টা করো। আরে তুমি কি করে ঘুমাতে পারো? আমি সারা রাত ড্রাইভ করছিলাম। তোমার তো কষ্ট হয়নি কারণ তুমি প্যাসেঞ্জার ছিলে। তাহলে ড্রাইভিং পারি না বলে তুমি এভাবে কথা শোনাবে? তোমার 40 বছর বয়স হয়ে গেছে, এবার ড্রাইভিংটা শিখে নাও। সবাই ড্রাইভ করে, শুধু কয়েকজন বদনাম হয়। তুমি কি এখন আমায় কবিতা শোনাবে?
বোকা এরা। লরেন, লরেন, আরে বাবা, তুমি কি ভীষণভাবে বিরক্ত করো। আমার মনে হলো কিছু একটা শুনলাম। হ্যাঁ, আমরা হোটেলে আছি, শুধু আমরা একা তো নেই। মনে হয় বন্দুকের আওয়াজ। তুমি কি করে জানলে ওটা বন্দুকের আওয়াজ? বন্দুকের আওয়াজ আরো জোরে হয়, অনেক জোরে আওয়াজ হয়েছে। ওরকমই মনে হলো। জোরে হয়েছে কি হয়নি? এটা আবার কে? আমি কি করে জানবো এইসব? খুনির মতো দেখাচ্ছে নাকি ওকে? একজন খুনিকে কিরকম দেখতে হয়? আরে বাবা, একে কি? তো খুনির মতনই দেখাচ্ছে। তুমি কি করে জানলে যে খুনিকে কেমন দেখতে হয়? ওদের একটা টিপিক্যাল লুক হয়, তুমি জানো না? ওই আমেরিকান লাভ বয়দের মতো লোক। আমি ভেবেছিলাম ও বাচ্চা, তুমি বলছো যে ও অ্যাসাসিন ছিল। হ্যাঁ, একদম। ওকে আমাদের ছাড়া উচিত হয়নি। আমরা তো ওকে অ্যাডামের থ্রু থেকে জেনেছিলাম, কিন্তু কি করে জানবো যে আমাদেরই ও মারতে চলে আসবে? একবার ভাবো, ভাবো ভালো করে। আপ- এখন আমরা কি করব? রেঞ্জ কোথায়? আমার ব্যাগের ভিতরে আছে। আরে তুমি না। আরে ওটা তো একটা ব্যাগই। হ্যাঁ, তো তাড়াতাড়ি করো। কে তুমি? হোটেলের স্টাফ আমি। প্লিজ আপনার গাড়িটা একটু সরাবেন, একটা ডেলিভারি ট্রাক এসে দাঁড়িয়ে আছে। বিশ্বাস করতে আমি পারি। বুঝতে পারছি না। ওকে, 3 গুণেই আমরা দরজা খুলে দেবো। ওকে, 1 2 দিন একটু তাড়াতাড়ি হয়ে যাবে না? আচ্ছা, আমরা তাহলে 20 পর্যন্ত করি। তাতে কি যাবে আসবে আমাকে নিজেকে বলবে? তৈরি করার জন্য টাইম লাগবে। তুমি ঘরের ভিতরে যাও। আমি তোমাদের দুজনকে ধরে ফেলেছি। কাম অন। তোমরা কি দেখছো?
তুমি ঠিক আছো তো? আমাকে দেখে কি মনে হচ্ছে? দেখো, ক্ষমা করে দাও, আমাদের তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি তোমাকে। ওটা আমার আইডিয়া ছিল না। না, আমাকেও ক্ষমা করে দাও। কখনো কখনো ভুল সিদ্ধান্ত নেওয়ার থেকে না নেওয়াই ভালো, তাই না? কি বলো? আমি আপনাকে হে মেজর, কেমন আছো? আমি প্যারিস। কিস করো আমাকে। আর একটা দরকারি কথা, গেস করো আমার সঙ্গে কে আছে। গেস করো না, একদম আমার সামনেই। প্যারিসকে পাওয়া গেছে, ও লন্ডনে আছে। ওর কবজায় লরেনের লুক আছে। কি বিষয়ে কথা বলছো তুমি? ওরা হস্টেজ বানিয়েছে ওদেরকে লন্ডনের কোনো হোটেলে। ও শুধু নিজের যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করছে। তার মানে ও প্রতিশোধ নিতে চায় মেজর। ও শুধু আপনার সামনে ওদেরকে মেরে নিজের যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করছে। ওর এখন আর সব কিছু করার মতন সাহস নেই। আমার জন্য ফ্লাইট বুক করো। মাইকেল, হ্যাঁ একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার সত্যি আপনাকে কিছু বলার আছে। আমার কিন্তু এই আইডিয়াটা সত্যি ঠিক মনে হচ্ছে না। একজন মহিষী বলে গেছেন যে কোনো মানুষ একবার ভিজে গেলে সে আর বৃষ্টিকে ভয় পায় না। আমি চললাম। মেজর, তোমার সঙ্গে কি বাবা আছে? খুব ভালো। এটা তো সত্যি খুবই দারুণ খবর। হ্যাঁ, আমিও তো তোমাকে বলেছিলাম যে আধ ঘন্টার মধ্যে একটা দারুণ খবর দেবো। ঠিক আছে, কুল কুল কুল। জানি মেজর, আমি জানি যে আমাদের মধ্যে অনেক কথা হয়েছে, কিন্তু তোমাকে আমি বলতে চাই যে আমাদের মাঝে যা হয়েছে সেগুলো সব হ্যালো হ্যালো অনেক সময় পেরিয়ে গেছে। তোমাদের খিদে পেয়েছে নিশ্চয়। তোমরা কি কিছু পিৎজা বা অন্য? প্লিজ আমাদের যেতে দাও। দেখো, কি? এসব হঠাৎ করেই হয়ে গেছে। বাচ্চাটাকে মারতে চাইনি আমরা, কিন্তু তোমরা মেরেছো, ওকে মেরে ফেলেছো, আমার ছেলেকে মেরে ফেলেছো। হে ঈশ্বর, আমায় ক্ষমা করে দিও। আমি জানতাম না যে ও তোমার ছেলে। ওর সাথে আমার অতটা টান ছিল না, কিন্তু আমার বাবা, ওর ঠাকুরদা, উনি ওকে ভীষণ ভালোবাসতেন। আমাকে যেতে দাও, আমি তোমাদের কিছু করব না। কি বললে তুমি? তুমি আমাকে মারবে না? পাগল একটা। তুমি কি দেখতে পাচ্ছ না আমার কাছে বন্দুক আছে? কিন্তু তুমি তো মাটিতে পড়ে রয়েছো, সারা গায়ে রক্ত লেগে। কি ডিসগাস্টিং ব্যাপার। ঠিক আছে, একটু বেশি হয়ে গেল। কেউ কি জল খেতে চাও? আমার জল তেষ্টা পেয়েছে।
তুমি জানো, আমি কিন্তু বাড়িতে এত ড্রিঙ্কস রাখি না, কারণ আমার বাড়ি যাওয়া পছন্দ। তুমি কি জানো যে আমি বাড়ি গিয়েই কেন ড্রিঙ্ক করি? আমি জানি না, কিন্তু আজকে আমি বাড়ি যাব না, এখানেই খাবো, কারণ আমি খুশি ভীষণ। আর আজকে আমার মনে হচ্ছে আমি মিলিয়নিয়ার হতে চলেছি। অনেক টাকা থাকবে আমার কাছে। কয়েকদিনে আমি অনেক বড় লোক হয়ে যাব, তাই না? লোকজন বলে যে আমি কিছুই করতে পারি না, এরকম লোকজন চুল হয়ে যাক, ঠিক আছে? তুমি যা বলেছো মন থেকে বলেছো? তুমি আমাকে ডিভোর্স দিতে চাও? না, এরকম কোনো ব্যাপার নয়। আর তুমি? না, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। লাভ ইউ। তোমরা সিরিয়াস? আচ্ছা, তোমাদের কি সত্যি ডিভোর্স হচ্ছে? তোমরা দুজন পাগল নাকি? একে অপরকে ভালোবাসো? কবে থেকে একসঙ্গে রয়েছে তোমরা? 10 বছর। 10 বছর না, প্রায় 11। কি বলছো নাকি তুমি? হ্যাঁ, আমার তো এটা শুনে বেশ ভালো লাগছে, সত্যি। তোমরা দুজন সৌভাগ্যবান। আমিও ভালোবেসেছিলাম। আমার বাবার এটা পছন্দ ছিল না। উনি একজন ডান্সার ছিলেন, ওর নাম ছিল ইউনিকর্ন। এটা ওর আসল নাম ছিল না, আসল নাম ছিল ক্যাথরিন। ওকে আমি ভীষণ পছন্দ করতাম, মনে হচ্ছে বিশেষ কেউ ছিল। হ্যাঁ, একদম ঠিক বলেছ। ঠিক আছে, তোমার কি গল্প? এই, তুমি কি বিবাহিত নাকি? আমি ছিলাম। তারপর কি ডিভোর্স হয়ে গেছে? না, আমার স্ত্রী ক্যান্সারে মারা গেছে। ও ধাত্তারি, শুনে খারাপ লাগলো। আমায় ক্ষমা করে দিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুনে ভীষণই খারাপ লাগলো। খুব ভালোবাসতাম ওকে, এখনো বাসি, ভবিষ্যতেও বাসবো। সত্যিকারের ভালোবাসা মরে না কখনো। ঝগড়া, ডিভোর্স, সন্দেহ, এসব করে কোনো লাভ নেই, কারণ ভালোবাসা কখনো কখনো কষ্টও দেয়। একটা চড়াই উতরাইয়ের রাস্তা, কিন্তু ভালোবাসা ছাড়া জীবন অর্থহীন। আরে কি করছিস? শুট! ঝড়ো! আরে তাড়াতাড়ি ছেড়ে দে বলছি আমায়। না!
কমান্ডার, আপনি শুনতে পাচ্ছেন? আমরা সব ডেড বডি নিয়ে আসছি। আমাদের যত সম্ভব তাড়াতাড়ি এদের বাড়ির লোককে জানাতে হবে। ওভার অ্যান্ড আউট। আমি কি করলাম? আমি কি করলাম? এই শহরে কি করলাম আমি? কি করলাম আমি? কি করলাম আমি? সেই মানুষ যার ভিতরে বদলা নেওয়ার ক্ষোভ থাকে, তার কাছে বদলাটা নিঃশ্বাস নেওয়ার মতন। বুদ্ধি মানুষকে বাধ্য করে এটা ভাবার জন্য যে কষ্টটা তখনই নিবারণ হবে যখন খারাপ মানুষরা শাস্তি পাবে। কারণ বদলা সবকিছুর সমাধান নয়, বদলা হলো হিংসা। যেরকম একজন মহান মানুষ বলেছিলেন, চোখের জন্য চোখ আর দাঁতের জন্য দাঁত, এরকম ভাবেই পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে।